80 থেকে যদি শুরু করি, দীর্ঘ সময় 81 মানে দীর্ঘ সময় একাধিক শাসক এসছে, প্রধানমন্ত্রী হয়েছে, কেউ রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু কেউ রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন না। এই কাজটা খালেদা জিয়া কিন্তু এক ধরনের উত্তরণ ঘটিয়েছিলেন। তবে তিনি রাষ্ট্রনায়ক, তিনি ক্ষমতাসীন অবস্থায় কিন্তু হন নাই আমার বিবেচনায়। তিনি রাষ্ট্রনায়কোচিত যে মানে অবস্থা তৈরি করেছেন, সেটা কিন্তু তিনি ক্ষমতার বাইরে থেকে। তার প্রথম দফার ক্ষমতার 91 থেকে 96 একজন ভালো শাসক, সৎ শাসক হিসেবে তিনি বাংলাদেশ শাসন করেছেন। তার পরবর্তী দ্বিতীয় দফায় অত্যন্ত প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। নানান ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র। তো যাই হোক, কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে খালেদা জিয়া একটা রাষ্ট্রনায়ক উচিত পদক্ষেপের মধ্য দিয়ে তিনি সত্যিকার রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে ওঠেন এবং মানুষের হৃদয় জয় করেন। তো এখানে একটা বিষয় বলা দরকার, যে আপনি বলছিলেন যে আমার স্মৃতির কথা। আমার সাথে তার প্রথম মুখোমুখি দেখা হয়, কথা হয়, একেবারে মুখোমুখি পাশাপাশি চেয়ারে বসে, সেটা হচ্ছে গুলশানের একটি বাড়িতে, শহীদুল্লাহ খান বাদলের বাড়িতে। আমি ঠিক দিনটা আমার মনে নাই, এটা 88 সালের নভেম্বর মাসের ঘটনা। সেই সময় বাংলাদেশে জ্যোতি বসুর সফর এসেছিলেন, পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী নেতা এবং ওখানকার চিফ মিনিস্টার ছিলেন। তার সম্মানে একটা নৈশভোজ, সেই নৈশভোজে ম্যাডাম জিয়া গিয়েছিলেন, আমি তারও আগে গিয়েছিলাম। তো ম্যাডাম জিয়াকে ওই বাড়ির মেন গেট থেকে রিসিভ করে গার্ডেনে বসানো, এবং তারপরে তার সাথে অন্তত 20 থেকে 25 মিনিটের মতো তার সাথে আমার প্রথম 10 মিনিট তো একেবারে একান্ত, আর কেউ ছিল না। তা আমাদের আলোচনার মাঝে সুলতানা জামান এসে হাজির হন। ওই বৈঠকের বা ওই আলোচনার কোন জায়গাটি আজও আপনার মেমোরিতে বারবার রিকল করে এবং বেগম জিয়াকে একটু আলাদা মনে হয়েছে? আমার কাছে ওই যে আলোচনায়, মানে তার যে সরলতার জায়গাটা, তিনি এসে প্রথমেই অনেকের খোঁজ নিলেন, এবং তার মধ্যে অবাক কাণ্ড, তিনি এসে জিজ্ঞেস করলেন হাসিনার কথা, তিনি এসছেন কিনা। তা আমি বললাম উনি এখন এসে পৌঁছাননি। 88 ওই অনুষ্ঠানে তারও যাওয়ার কথা ছিল, গিয়েছিল না, পরে গেছে। তা দেখেন, শেখ হাসিনা কিন্তু এরকম চিন্তা করে না। অর্থাৎ তিনি কিন্তু শেখ হাসিনাকে খুব সম্মানের সাথে তার নামটি উচ্চারণ করেছিলেন। এবং আমি দেখেছি যে আমাদের এইখানে যেটা হয়, বামপন্থা নিয়ে এক ধরনের নাক সিটকানো আছে, বিশেষ করে যারা বুর্জোয়া নেতা, আওয়ামী লীগ বিএনপির মতো দলগুলোর এক ধরনের নাক সিটকানো ভাব কিন্তু আছে, যদিও জ্যোতি বসুকে ব্যতিক্রম হিসাবে দেখা হতো। তো আমার সাথে মানে আলোচনার সূত্রটাই হয় যে জ্যোতি বসুর সাথে কি আপনার আগে থেকে পরিচয় আছে? আমি যখন বললাম আমার সাথে আছে, তো বললো যে আমার সাথে তো এই প্রথম দেখা হবে, ইত্যাদি ইত্যাদি। তো তিনি জ্যোতি বসু সম্পর্কে জানতে চাইলেন। এমনি স্বাভাবিকভাবে জ্যোতি বসুর সততা, তার রাজনীতি নিয়ে তার অজানা কিছু নাই, কিন্তু ব্যক্তি জ্যোতি বসু সম্পর্কে তিনি আমাকে বেশ কয়েকটা প্রশ্ন ব্যক্তি বেগম জিয়া সম্পর্কে যদি আপনাকে জানতে চাওয়া হয়, আপনি বলেছিলেন একজন সাংবাদিক হিসেবে তখন আপনি তরুণ ছিলেন, কেমন পেয়েছেন ওনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা? বা উনি তো একেবারে গৃহিণী থেকে রাজনীতিক। বিষয়টা হলো যে আমরা বলি যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন। বিশ্বের ইতিহাসে কিন্তু এটা নতুন কিছু না, এরকম ঘটনা অনেক আছে। ঘটনা আসলে তো ম্যাডামের রাজনীতিতে আগমনটা হচ্ছে একটু দুর্ঘটনার মধ্য দিয়ে। জিয়াউর রহমান যদি প্রয়াত না হতেন, তিনি তো রাজনীতিতে আসতেন না, বা আসার প্রয়োজনও হতো না। তো আমি মনে করি জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই সময় দলকে ঐক্যবদ্ধ রাখা বা দলের কার্যক্রমকে সচল করার জন্যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এবং আমি যতটুকু জানি
তিনি প্রথমে দলের নেতাদের প্রতি তিনি আস্থা জ্ঞাপন করেছিলেন যে আপনারাই দল চালান। তিনি প্রাথমিক সদস্য ছিলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি দায়িত্ব নেন। জি, মাহবুব ভাই, ওনার রাজনীতিক বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একেবারে মনি আপাদের মায়ের মতো, ওনারা মায়ের মতো শ্রদ্ধা করেন, আমরাও ওনাকে মাতৃতুল্য শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবিল প্রশ্নগুলো সহজ নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ। আমরা ছিলাম আলোচনা, আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব আলম। মাহবুব ভাই, বিরতির আগে আপনার সাথে আলোচনায় ছিলাম বেগম জিয়ার রাজনীতি, ব্যক্তিগত জীবন এবং সর্বশেষ মোটা দাগে যদি বলি, গত 15 বছরে সীমাহীন নিপীড়ন নির্যাতনের মধ্য থেকে কাটিয়েছেন। বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যতগুলো মন্তব্য করেছেন সবগুলোই ফলেছে, আমরা দেখেছি। কি করে তিনি বুঝতেন অনেক আগে, এত আগে কি করে বুঝতেন? একজন রাজনৈতিক নেতা বা নেত্রী, তিনি যে বড় মাপের রাজনৈতিক নেতা বা নেত্রী হবেন বা হলেন বা হয়েছেন, এটা নির্ভর করে যার দূরদর্শিতা আছে। যার দূরদর্শিতা নাই, সে আজ যাই হোক নেতা হিসেবে দাঁড়াতে পারে না, সাময়িক একটা নামধাম করে ফেলে। রাজনৈতিক নেতৃত্বের জন্য দূরদর্শিতা অত্যন্ত জরুরি। আমি মনে করি সেই ক্ষেত্রে খালেদা জিয়ার দূরদর্শিতা ছিল। তিনি অত্যন্ত দূরদর্শী নেত্রী ছিলেন। একদিকে তিনি আপসীর নেত্রী ছিলেন, কারণ আপনারা সবাই জানেন যে খালেদা জিয়া সাধারণত রাজনৈতিক নেতা বা নেত্রীরা মানে রাজনৈতিক জীবনের শুরুতেই কিন্তু মানে খুব বড় একটা আপসীন অবস্থা বা বড় একটা তকমা কিন্তু পায় না। কিন্তু আমরা দেখলাম খালেদা জিয়ার ক্ষেত্রে কিন্তু তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই, প্রায় শুরুর কাছাকাছি থেকেই, কারণ তার রাজনৈতিক জীবন তো শুরু 80 দশকের শুরুতে। আমরা দেখলাম তিনি 86 সালের নির্বাচনের যে ঘটনাটা, অর্থাৎ আপনারা জানেন এবং পুরো দেশবাসী জানে যে 86 সালে এরশাদ একটা নির্বাচন ঘোষণা করলেন এবং রাজনৈতিক দলগুলোকে ধমক দিলেন যে নির্বাচনে যেতে হবে, ডেডলাইন দিয়ে দিলেন। তারপরে তখন 2 জোট ছিল, 15 দল এবং 7 দল। 15 দলের নেত্রী হচ্ছেন শেখ হাসিনা আর 7 দলের নেত্রী খালেদা জিয়া। তারা যৌথভাবে সিদ্ধান্ত নিল যে আমরা এই নির্বাচনে যাব না, এরশাদের অধীনে, স্বৈর শাসনের অধীনে কোনো নির্বাচনে যাব না। এমনকি শেখ হাসিনা লালদিঘিতে, সম্ভবত ওটা 21 তারিখ, 21শে মে লালদিঘিতে তিনি বক্তৃতা দিয়ে বললেন যে যারাই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। নিয়তির কি চরম পরিহাস। 48 ঘন্টারও কম সময়ের মধ্যে শেখ হাসিনা তার ধানমন্ডির বাসায়, যে বাসাটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা হবারই কথা, এই বাসায় চক্রান্তমূলক বৈঠক করে 15 দলের নেতাদের নিয়ে বৈঠক করে 15 দলের কোনো নেতাকে ব্ল্যাকমেল করে রাত 3টার সময়, 3:15 সময় তিনি ঘোষণা দিলেন যে আমরা নির্বাচনে যাব।